তো তোমাদের আমি অ্যালকিন চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। তো অ্যালকিনের সিনথেসিস কিভাবে করা হয় অ্যালকিনগুলো সেগুলো দেখানো হয়েছে, আর বেশ কিছু রিয়াকশান দেখানো হয়েছে যেগুলো অ্যালকিনের সাথে হয়ে থাকে। আজকে আমি অ্যালকিনের সাথে আরেকটা নতুন রিয়াকশান দেখাবো, সেটাকে বলা হয় ওজোনোলিসিস। নামটা শুনেই বুঝতে পারছো যে এক্ষেত্রে অ্যালকিনগুলো ওজনের সাথে রিয়াকশান করবে। ওজন মানে হচ্ছে O3, O2 হলে অক্সিজেন, O3 হলে ওজন। নামটা শুনেই বুঝতে পারছো যে এই O3 মানে ওজন অ্যালকিনের সাথে রিয়াকশান করবে, এবং এটা একটা পার্টিকুলার সেট অফ রিয়াকশান। আমি একটু বলে দেই যে ধরো এই তোমার হচ্ছে একটা অ্যালকিন রয়েছে, এই অ্যালকিনের সাথে যখন ওজন রিয়াকশান করে আর তারপরে জিঙ্ক আর অ্যাসিটিক অ্যাসিড রিয়াকশান করানো হয়, ওজন রিয়াকশান করার পর ওজোনাইড তৈরি হয়। সেই ওজোনাইডটা জিঙ্ক আর অ্যাসিটিক অ্যাসিডের সাথে রিয়াকশান করলে কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়। কেমনভাবে তৈরি হয়, এই বরাবর তুমি ক্লিভ করার কথা ভাবো, তাহলে এই দিক থেকে একটা কার্বনিল আর এদিক থেকে একটা কার্বনিল তৈরি হয় এইভাবে। এই হচ্ছে তোমার কার্বন, ডবল বন্ডটা ব্রেক করে গিয়ে অক্সিজেন চলে এলো, আর ওদিক থেকেও তাই, মানে একই জিনিস তৈরি হবে, এদিক থেকে একটা ওই দিক থেকে একটা। তোমরা এইরকম করে ভাবতে পারো এটাকে। যে এই ডাবল বন্ডের মাঝে একটা অক্সিজেন অ্যাড করা হয়ে গেল, মানে মনে রাখার জন্য আর কি। তো এই রিয়াকশানটাকে একসাথে, মানে এই দুটো স্টেপের রিয়াকশানটাকে একসাথে বলা হয় ওজোনোলিসিস। তো এই বিক্রিয়াটা কেমনভাবে হয়ে থাকে একটু বলে দেওয়া যাক, মানে এই টপিকটার উপরেই আজকের পুরো ক্লাসটা। O3 মানে ওজন একটা ডাইপোলার স্ট্রাকচার নিয়ে থাকে। ওজন হ্যাজ এ ডাইপোলার স্ট্রাকচার। সেটা কেমন? সেটা হচ্ছে এখানে প্লাস আর এখানে মাইনাস। ওকে, তো এটা তুমি একটা রেজোনেটিং স্ট্রাকচার হিসেবেও ভাবতে পারো এইভাবে। তো একদিকে মাইনাস চার্জ থাকবে আর একদিকে প্লাস চার্জ থাকবে, তার মানে এটা কি হলো, একটা ডাইপোলার স্ট্রাকচার হলো। এই ডাইপোলার স্ট্রাকচারটা হওয়ার জন্য এটা খুব সহজে অ্যালকিনের সাথে রিয়াকশান করে নিতে পারে। অ্যালকিনগুলো হচ্ছে তোমার এই ডাবল বন্ড বিশিষ্ট অর্গানিক কম্পাউন্ড, এই অ্যালকিন, ঠিক আছে। এবারে কেমনভাবে ওজন রিয়াকশান করবে, এটা একটা ডাইপোলার স্ট্রাকচার, এইভাবে থাকবে, তাই তো, একদিকে মাইনাস আরেকদিকে প্লাস। তো এই অ্যালকিনগুলো আমি আগেও বলেছি এরা নিউক্লিওফিলিক আর ইলেকট্রোফিলিক দুটোই এদের সাথে রিয়াকশান হয়। তো তুমি যে দিক থেকে ইচ্ছা অ্যারোটা ঘোরাতে পারো, কোনো প্রবলেম নেই। তো এইভাবে রিয়াকশানটা হওয়ার ফলে এই অক্সিজেনটা এই কার্বনের সাথে অ্যাটাচ হলো, আর এই কার্বনের সাথে এই অক্সিজেনটা অ্যাটাচ হলো। এই দেখো ওজন এসে
অ্যালকিনের সাথে রিয়াকশন করে গেল, কিন্তু এখানেই রিয়াকশনটা শেষ নয়। কি হয়, এই রিয়াকশনটা এইভাবে আবার, এটা খুবই আনস্টেবল আর কি, তার জন্যই সাথে সাথে এইভাবে এটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে দেখো দুটো ফ্র্যাগমেন্টে ভেঙে গেল। একদিকে এটা কার্বনিল ফ্র্যাগমেন্ট হয়ে গেল, এখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে না, এটা একটা কার্বনিল ফ্র্যাগমেন্ট তৈরি হলো। আর উল্টো দিকে কি তৈরি হলো, একটা আবার ডাইপোলার স্পেসিস তৈরি হলো। সেই ডাইপোলার স্পেসিসটা কেমন, মানে এটা একটা অ্যালকিনের পার্ট দেখো, তো এইখানে মাইনাস, এইখানটায় প্লাস চার্জ রয়েছে। এই দেখো ইলেকট্রনটা এইভাবে মুভ করেছে, তো না সরি, এইখানটা ইলেকট্রনটা আমি ভুল মুভ করিয়েছি, জাস্ট রিভার্স ডাইরেকশানে আমি মুভ করিয়েছি। এইভাবে মুভ করলে হবে না, কারণ কি অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তো এর ওপর মাইনাস চার্জটা থাকলে সেটাই একটা সুস্থির মানে স্টেবল কন্ডিশন। তার জন্য আমাদেরকে উল্টোভাবে ঘোরাতে হবে, ইলেকট্রনটাকে এমনভাবে ঘোরাতে হবে যাতে করে অক্সিজেনের ওপর ফাইনালি ইলেকট্রনটা এসে থাকে, তাহলেই সেটা স্টেবল কন্ডিশন হবে। ঠিক আছে, তাহলে এবারে এইভাবে ঘোরাতে গেলে অক্সিজেনের ওপর মাইনাস চার্জ হলো আর কার্বনের ওপর প্লাস চার্জ হলো। ওকে, তো এটা একটা আনস্টেবল স্পেসিস, তাই এটা ভেঙে গেল। ভেঙে গিয়ে দেখো একটা স্টেবল স্পেসিস তৈরি হচ্ছে। এই অক্সিজেনটা, এই নেগেটিভ চার্জটা এখানে এসে অ্যাটাক করলো, দিয়ে এইভাবে ঘুরে ইলেকট্রনটা এই পজিটিভ চার্জের সাথে অ্যাড হয়ে গেল। তাহলে কি দাঁড়াবে এটা, ওকে, এইটি হচ্ছে ওজোনাইড। ওজনের সাথে অ্যালকিন রিয়াকশন করে প্রথমে ওজোনাইড বানায়। এর সাথে প্যারালালি আরেকটাও হয়ে থাকে, আরেকটা কম্পাউন্ডও তৈরি হয়ে থাকে, সেটাকে বলা হয় ডাইপারক্সাইড। সেটা কি হয়, এই যে প্লাস আর মাইনাস, এটারই আরেকটা প্লাস মাইনাসের সাথে অ্যাড হয়ে যায়, ডাইমারাইজ করে যায়। এই ধরো মাইনাস, এইটাকেই আবার ঘুরিয়ে লেখো, উপর দিকে প্লাস নিচের দিকে মাইনাস, তাহলে এই মাইনাসটা এটার সাথে অ্যাড হবে, এইভাবে অ্যাড হবে। তো এইভাবে কি তৈরি হলো, এটাকে বলা হয় ডাইপারক্সাইড। ডাইপারঅক্সাইড, এটা কম পরিমাণে হয়, অতটা ভাববো না আমরা এটাকে নিয়ে, কিন্তু এটা হয় এই রিয়াকশানে। এবারে দেখো, এই যে আমাদের ওজোনাইডটা তৈরি হলো, হ্যাঁ, এই ওজোনাইডের সাথে জিঙ্ক আর অ্যাসিটিক অ্যাসিড যদি রিয়াকশান করে, তখন এই দুটো কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। এই হচ্ছে ওজোনোলিসিস। এবারে একটা পয়েন্ট আছে ডিসকাস করার মতো পয়েন্ট, যে এইরকম টাইপের আমরা স্পেসিস একটা ইন্টারমিডিয়েট সিচুয়েশন ভাবছি না, যে পুরো খুলে গেল, দিয়ে একটা কার্বনিল তৈরি হলো আর একটা ডাইপোলার স্পেসিস তৈরি হলো, এটার সাপোর্টে কি আমাদের কাছে এভিডেন্স রয়েছে, মানে কি এক্সপেরিমেন্টাল অবজারভেশন রয়েছে যার জন্য আমরা রিয়াকশন মেকানিজমটাকে এইভাবে ভাবছি। তো সেটার জন্য অনেক কসরত করে এটাকে মানে স্থির করা হয়েছে যে না, রিয়াকশনটা এইভাবেই যায়। সেই এভিডেন্সটা আমি তোমাদের বলছি এবারে। সেই এভিডেন্সটা হচ্ছে, যদি তুমি এইরকম একটা কম্পাউন্ডের সাথে রিয়াকশন করো, মিথাইল গ্রুপ, তারপরে সিএইচ সিএইচ আবার মিথাইল, তুমি ওজনের সাথে রিয়াকশন করছো, কিন্তু এখন
অ্যাসিটোনের প্রেজেন্সে রিয়াকশানটা করবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো ওজোনাইড তৈরি হচ্ছে। দেখো এখানে বুদ্ধি করে অ্যাসিটোনটা অ্যাড করা হয়েছে, তার কারণ এক্ষেত্রে রিয়াকশান মেকানিজমে দেখো একটা কিটোন তৈরি হয়। তো এই কিটোনের সাথে তাহলে এই ডাইপোলার স্পেসিসটা রিয়াকশান করছে। তো যখন আমি রিয়াকশান মিডিয়ামে অলরেডি আর একটা এক্সট্রা কিটোন রাখবো, তাহলে সেই ডাইপোলার স্পেসিসটা এটার সাথেও রিয়াকশান করবে, যার ফলে ইউজুয়ালি যে ওজোনাইডটা তৈরি হয় তার সাথে অ্যাডিশনালি এইটার সাথে রিয়াকশান করে আরও একটা ওজোনাইড তৈরি হবে। তো দুটো ওজোনাইড তৈরি হবে, টু ওজোনাইডস। এটাই হচ্ছে এভিডেন্স যে দুটো ওজোনাইড তৈরি হচ্ছে, তার মানে রিয়াকশানটার একটা ডাইপোলার স্পেসিস তৈরি হচ্ছে এবং একটা কিটোন তৈরি হচ্ছে, এবং সেই কিটোনের সাথে কম্পিটিশানে আমাদের অ্যাসিটোনটাও রিয়াকশান করছে। কিভাবে হয় রিয়াকশানটা? MECH ডাবল বন্ড CH ME, ওকে। এই আনস্টেবল যৌগটা তৈরি হবে প্রথমে ইন্টারমিডিয়েট হিসেবে। তারপরে এই কার্বনিল কম্পাউন্ডটা তৈরি হবে। সেই কার্বনিল কম্পাউন্ডটা হচ্ছে MEH অ্যাসিটিলডিহাইড। তো অ্যাসিটিলডিহাইডের সাথে এই ডাইপোলার স্পেসিসটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে MEH+, তাই তো? কিন্তু আমরা বুদ্ধি করে এখানে অ্যাসিটোনটাও রেখেছি। তাহলে এটা ইউজুয়ালি মানে রিয়াকশানে যদি না অ্যাসিটোন থাকতো তাহলে এইটা হতো, এটা তো হবেই। সাথে সাথে আমরা অ্যাসিটোন দিয়ে রেখেছি, অ্যাসিটোন দিয়ে রাখার জন্য এটাও হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এই রিয়াকশানটায় আমরা দুটো ওজোনাইড পাচ্ছি, এবং তারা এইরকম, একটা হচ্ছে নর্মাল প্লাস, আরেকটা হচ্ছে অ্যাসিটোন দিয়ে রাখার জন্য অ্যাডিশনাল ওজোনাইড। দুদিকেই মিথাইল গ্রুপ, ঠিক আছে? তাহলে আমরা দুটো ওজোনাইড তৈরি হতে দেখলাম। এরপরে তোমাদের এইরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে একটা অ্যালকিন দিয়ে দেওয়া হয়েছে যেটা কিনা আনসিমেট্রিক্যাল মানে আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে এই যে দুই দিকের আর গ্রুপ সেটা আলাদা। আমি একটা আলাদা বোঝানোর জন্য একটা প্রাইম দিয়ে রাখলাম আর এর ওপর, ঠিক আছে? তো পরীক্ষাতে এইভাবে জিজ্ঞাসা করা হয় যে এর সাথে ওজনের রিয়াকশানে কতগুলো ওজোনাইড তৈরি হয়। তো তার উত্তরটা হচ্ছে যে 3টে ওজোনাইড তৈরি হতে পারে। ক্যান ফর্ম। কিভাবে সেগুলো তৈরি হতে পারে? যেহেতু এটা আনসিমেট্রিক্যাল, তো যে প্রথমে আনস্টেবল স্পেসিসটা তৈরি হবে ওজন অ্যাড হওয়ার পরে, তো সেটা দুভাবে স্প্লিট হতে পারে।
এটা হচ্ছে প্রথমে আনস্টেবল যৌগটা। এবারে দেখো এটা যদি এইভাবে স্প্লিট করে, তাহলে এই আর এইচ এই দিকে কিটোনটা তৈরি হলো, কার্বনিল কম্পাউন্ড, কিটোন নয়, এটা অ্যালডিহাইড, এদিকে কার্বনিল কম্পাউন্ডটা তৈরি হলো। ফাইন, তাহলে এদিকে কার্বনিল কম্পাউন্ড তৈরি হলে তার সাথে অ্যাডিশনালি কি তৈরি হবে, ও মাইনাস আর প্রাইম এইচ প্লাস এটা অক্সিজেন। ঠিক আছে, এই সিচুয়েশানটা তৈরি হবে। এবারে যদি উল্টো দিক থেকে স্প্লিট করতো, মানে যদি এইভাবে স্প্লিট করতো, সরি কেমনভাবে আমি দেখালাম, এটা ভুল করলাম। যদি এইভাবে স্প্লিট করতো, এইটা না, এটা আমি ভুল করে এঁকেছি। যদি এইভাবে স্প্লিট করতো তাহলে কার্বনিল কম্পাউন্ড এই দিকটায় তৈরি হতো, মানে আর প্রাইম এই দিকটায় কার্বনিল কম্পাউন্ড তৈরি হলো, প্লাস তার কাউন্টার পার্টটা এটা থাকবে। এবারে দেখো রিয়াকশন ভেসেলের মধ্যে তোমার এই চারটে ফ্র্যাগমেন্ট রয়েছে। রিয়াকশন যেটার মধ্যে করছো, যেই আরবি বলো বা যার কিছু, যেটার মধ্যে রিয়াকশনটা, যে গ্লাস অ্যাপারেটাসের মধ্যে রিয়াকশনটা তুমি করবে, তাতে করে এই চারটে স্পেসিসই থাকবে। ঠিক আছে, স্পেসিস এ, বি, সি, ডি। ওকে, তো এই স্পেসিসগুলো র্যান্ডমলি রিয়াকশান করবে। এই র্যান্ডম রিয়াকশানের ফলে যদি এ আর বি রিয়াকশান করে তাহলে কি তৈরি হবে, তাহলে এ আর বি রিয়াকশান করলে এই ওজোনাইডটা তৈরি হবে। আচ্ছা, যদি সি আর ডি রিয়াকশান করে তাহলে কোন ওজোনাইডটা তৈরি হবে, তাহলে ওই একই ওজোনাইড তৈরি হবে। দেখো আর আর প্রাইম, ঠিক আছে, যদি সি আর ডি রিয়াকশান করে তাহলে এই সেম জিনিস, সেম ওজোনাইডটাই তৈরি হবে। এবারে ধরো ক্রস ব্যাপারটা ভাবা হচ্ছে। এবারে যদি বি আর সি রিয়াকশান করে, বি আর সি রিয়াকশান করলে দুদিকেই আর প্রাইম থাকবে, এদিকে আর প্রাইম, এদিকে আর প্রাইম, তাহলে দুদিকেই আমার আর প্রাইম থাকছে। এটা হচ্ছে আর আর প্রাইম নিয়ে তৈরি হয়েছে, এটা আর প্রাইম নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এবারে যদি এ আর ডি রিয়াকশান করে, ক্রসটা এ আর ডি যদি রিয়াকশান করে তাহলে দুদিকেই আর থাকবে। তাহলে বোঝা গেল যে যখন এই দেখো একটা ওজোনাইড, দুটো ওজোনাইড, 3 নম্বর ওজোনাইড, তার মানে যদি একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন থাকে, তাকে ওজনের সাথে রিয়াকশন করানো হয়, তাহলে 3টে ওজোনাইড তৈরি হতে পারে। ঠিক আছে, এবারে ওজোনাইড নিয়ে আমরা কি করব, আমাদের ওজোনাইড, এই যে ওজোনাইডটা তৈরি হয়, এগুলো বিভিন্ন রিয়েজেন্টের সাথে রিয়াকশন করে বিভিন্ন রকম কম্পাউন্ড বানায়।
আমি তার একটা ছোটোভাবে স্কিম বানিয়ে দিচ্ছি, কখনো কখনো পরীক্ষাতে আসতে পারে তাই। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে এই ওজোনাইডটা রয়েছে, আর প্রাইম আর প্রাইম এই এই ওজোনাইডটাকে যদি তুমি হাইড্রোজেন পারক্সাইড আর সিলভার অক্সাইডের মধ্যে, হাইড্রোজেন পারক্সাইড H2O2 আর সিলভার অক্সাইডের সাথে রিয়াকশন করাও, তাহলে দেখো এইদিকে কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে, আর যেহেতু H আছে তো ওটা আমরা এই রিয়াকশনটায় OH এ ট্রান্সফর্ম হয়ে যাবে, আর এই অক্সিজেনটা কার্বনিল কম্পাউন্ডে তৈরি হবে, পরিণত হয়ে যাবে। তো এইভাবেই আমরা মনে রাখি যে এই অক্সিজেনটা কার্বনিল কম্পাউন্ডে তৈরি হয়ে যাবে, আর এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা অ্যাড আছে সেটা OH এ পরিণত হবে। আলটিমেটলি তাহলে কি হলো, এটা একটা অ্যাসিড, আর এদিকে একটা কিটোন তৈরি হয়ে গেল। কিটোনটা আগে লিখে দিই, প্লাস আর এই কার্বনিল হলো, আর এই এইচটা OH এ ট্রান্সফর্ম হয়ে গেল, তাহলে একটা কিটোন তৈরি হলো আর একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো। এবারে এই এইচটা OH এ ট্রান্সফর্ম হয়েছে, এটা ভাবা হলো যখন পারক্সাইড আর সিলভার অক্সাইডের সাথে রিয়াকশন হবে। কিন্তু যদি আমরা রিয়েজেন্ট অন্য নিই, জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, যেটা ওজোনোলিসিসের রিয়েজেন্ট, সেকেন্ড রিয়েজেন্টটা, অথবা আমরা যদি হাইড্রোজেন আর রানি নিকেল নিয়ে থাকি, ঠিক আছে, এটাও রিডিউসিং এজেন্ট, তখন কি হবে, এই এইচটা এইচই থাকবে, OH এ ট্রান্সফর্ম আমরা করব না। তাহলে কি দাঁড়াবে, এদিক থেকে কিটোন দাঁড়াবে আর ওই দিক থেকে অ্যালডিহাইড দাঁড়াবে। আর প্রাইম এটা একটা কিটোন, আর এই দিক থেকে অ্যালডিহাইড আসছে, আর এইচ কার্বনিল, ঠিক আছে। তাহলে একটা কিটোন তৈরি হলো আর একটা অ্যালডিহাইড তৈরি হলো। এবারে যদি আমরা সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে রিয়াকশন করি, কি হবে? সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এরা দুজনেই কিন্তু রিডিউসিং এজেন্ট, এবং এদের রিয়াকশানের মাধ্যমটা হচ্ছে, প্রক্রিয়াটা হচ্ছে যে এই যে এতগুলো হাইড্রাইড আছে বোরনের সাথে, একটা H- গিয়ে কার্বনিল কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে ইউজুয়ালি, এবং তারপরে রিয়াকশানগুলো হয়। তো আলটিমেটলি কি হয়, মানে এগুলো হচ্ছে হাইড্রাইড ডোনেশন করে রিডিউস করে কোনো অর্গ্যানিক কম্পাউন্ডকে। এক্ষেত্রে যদি তোমরা সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও, তাহলে কি হবে, অ্যালকোহল তৈরি হবে, দুটো অ্যালকোহল তৈরি হবে। এই যেভাবে আমি স্প্লিট করেছি ওইভাবেই এই দিকে একটা অ্যালকোহল আর এই দিকে একটা অ্যালকোহল। প্লাস এই দিকের অ্যালকোহলটা লিখি এবারে, কিভাবে মনে রাখবে? তো যদিও এটা একটা ঠিকঠাক পদ্ধতি নয়, মানে স্টেপটা ঠিক না, কিন্তু মনে রাখার জন্য খুবই সহজ এটা। যে প্রথমে ভাববে যে দুটো কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়ে গেল, এবং তার সাথে এই হাইড্রাইড ডোনেট করে এই অ্যালকোহলটা তৈরি হলো। দেখো আর আর প্রাইম, আর এই কার্বনিলটা তখন হাইড্রোক্সিলে পরিণত হবে, এই অ্যালকোহলটা, আর এই অ্যালডিহাইডটাও সিমিলারলি এই অক্সিজেনটা OH এ ট্রান্সফর্ম হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে তোমাদের কমপ্লিট ক্লাস। খুবই কম পড়ালাম, ভালো করে দেখো, পরের দিন অন্য একটা কিছু পড়াবো।